আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে আমরা আজকে শিখব সেট ও ফাংশন। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে কিন্তু সেট ও ফাংশনের অঙ্কটা থাকার সম্ভাবনা অনেক বেশি। তো কথা না বাড়িয়ে শুরু করছি সেট ও ফাংশন নিয়ে। তো এখানে এমসিকিউর যে একটা প্রশ্ন আছে, সেটের জনককে। তো আমাদের জানতে হবে সেট এবং থিওরির যে জনক, উনি হচ্ছে জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর হচ্ছে সেটের জনক। এই প্রশ্নটা কিন্তু আসে, তো আমাদের এটা অবশ্যই জানতে হবে। আচ্ছা, সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তো অর্থাৎ এখানে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত যে সকল বস্তুকে আমরা সংজ্ঞায়িত করতে পারি, তাদের যে সমাবেশ অথবা সংগ্রহ, এটাকে কিন্তু আমরা সেট বলবো। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেট প্রকাশের দুইটি ধারা, অর্থাৎ দুইভাবে আমরা সেটকে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে তালিকা গঠন পদ্ধতি। যেমন এ যদি একটা সেটের নাম হয়, অর্থাৎ কোনো একটা সেটের নাম যদি এ হয়, তাহলে আমরা সেটের যে উপাদানগুলো এইভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে, এরপর হচ্ছে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো হচ্ছে কমা দিয়ে দিয়ে আলাদা করতে হবে। অর্থাৎ এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3। একই রকমভাবে যদি বি সেটের কথা বলি, বি সেটের উপাদানগুলো হবে 2 5 7, এবং সি সেটের উপাদান শুভ, মিথি, দিশা। অর্থাৎ সেটগুলো আলাদা করতে গেলে অবশ্যই কিন্তু কমা দিতে হবে, এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে। তো এই পদ্ধতিতে যখন আমরা দেখব, তখন বুঝতে হবে যে এটা হচ্ছে তালিকা পদ্ধতি অথবা রোস্টার মেথড পদ্ধতি, তালিকা পদ্ধতি। এরপর হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে সেটার আসলে সকল উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না। এখানে উপাদানের বৈশিষ্ট্য বা ধর্মের উপর ভিত্তিতে সেটের উপাদানগুলো উল্লেখ করা হয়। অর্থাৎ সরাসরি সেটের কথা বলা থাকবে না। কিছু বৈশিষ্ট্য এবং ধর্মের ভিত্তিতে কিন্তু আমরা বুঝতে পারবো যে এইটা আসলে কী ধরনের সেট। যেমন এখানে বলা হয়েছে সেটের সেটের নাম হচ্ছে যেমন এক্স সাজ দ্যাট। এই যে কোলন যেটা রয়েছে সেটাকে আমরা বলবো সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা। তো এখানে কিন্তু সেটের এমনিতে কোনো নাম বলা হয় নাই, অর্থাৎ উপাদানগুলোর সংখ্যা কিন্তু বলা হয় নাই, কিন্তু আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা চলতে থাকবে। অর্থাৎ এখানে এর যে উপাদানগুলো হবে, এ সমান হচ্ছে 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ যদি আমরা এইভাবে প্রকাশ করি, তাহলে এটা হবে হচ্ছে তালিকা পদ্ধতি। এবং যদি এই যে তাদের যে বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি আমরা সেট সাজাই, তাহলে এটাকে বলা হবে সেট গঠন পদ্ধতি। তো দুইটা পদ্ধতি কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্নটি কিন্তু থাকবে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, অথবা তালিকা পদ্ধতি প্রকাশ যদি থাকে, সেক্ষেত্রে সেট গঠন পদ্ধতিতে কীভাবে প্রকাশ করতে হয় সেটা কিন্তু আমাদের লিখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, সেটের অঙ্কগুলো করতে গেলে কিন্তু আমাদের এই যে সিম্বলগুলো আছে, সিম্বলগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে। যেমন এই যে সিম্বলটা রয়েছে, এটাকে বলা হয় বিলংস টু, অর্থাৎ উপাদান সংখ্যাগুলো নির্ধারণ করতে আমরা এটার সিম্বলটা জানবো, এটা হচ্ছে বিলংস টু। তারপর হচ্ছে যদি এটা নট থাকে, অর্থাৎ ডাজ নট বিলংস টু। এটা যদি কোলন থাকে, তাহলে আমরা বলবো যে সাজ দ্যাট। এটা হচ্ছে সাজ দ্যাট। এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে এন দ্বারা কিন্তু ন্যাচারাল সংখ্যাকে প্রকাশ করা হয়। এবং সাবসেটের সিম্বল হচ্ছে এটা, এটাকে আমরা সাবসেট বলবো। সাবসেট হচ্ছে উপসেট। তো এটা নিয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে কথা বলবো। সাবসেট, প্রপার সেট, অর্থাৎ প্রকৃত উপসেট, এবং পাওয়ার অফ সেট, শক্তি সেট নিয়ে আমরা কিন্তু পরবর্তী কথা বলবো। তো জাস্ট আমরা সিম্বলগুলো মনে রাখি যে এটা হচ্ছে সাবসেট অফ, আচ্ছা এরপর হচ্ছে এটা হচ্ছে প্রপার সাবসেট, এবং পি হচ্ছে পাওয়ার অফ সেট। তো সেটের অঙ্কগুলো করতে গেলে কিন্তু আমাদের এই সিম্বলগুলো অবশ্যই জানতে হবে। তো বিলংস, ডাজ নট বিলংস, এটা হচ্ছে সাজ দ্যাট, ন্যাচারাল নাম্বার, সাবসেট অফ, এবং প্রপার সাবসেট, আর হচ্ছে পাওয়ার অফ সেট।
সেটের বিভিন্ন সংজ্ঞা যেগুলো পরীক্ষার ক নম্বর প্রশ্নতে আসে, আমরা সেগুলো সম্বন্ধে জানবো। যেমন বিভিন্ন ধরনের সেট রয়েছে, এর মধ্যে একটা রয়েছে সসীম সেট। সসীম সেটটা হচ্ছে, সসীম সেট কিন্তু লিমিটেড, অর্থাৎ যার একটা নির্দিষ্ট সীমা আছে। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। অর্থাৎ এই সেটগুলো হচ্ছে শেষ করা যাবে, এমন না যেরকম শেষ করা যাবে না। যেমন এ হচ্ছে এক্স ওয়াই জেড, এখানে কিন্তু সেটের তিনটা উপাদান এক্স ওয়াই জেড, অর্থাৎ আমি ইচ্ছা করলে কিন্তু বাড়তি নিতে পারবো না, তাহলে এটা হচ্ছে সসীম সেট, এটা হচ্ছে সসীম সেট। একই রকমভাবে বি হচ্ছে 3, 6, 9 যদি চলতে থাকে, যেমন 60 পর্যন্ত, এরকম না যে দেখা যায় এটা চলতেই থাকবে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায়, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে বলা হয় সসীম সেট, এটাকে বলা হয় সসীম সেট। আর অসীম সেটটা হচ্ছে, অসীম সেটটা হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এটা হচ্ছে আনলিমিটেড, এটা শেষ হবে না, এই সংখ্যাগুলোকে বলা হয় অসীম সেট। আর যেরকম যদি আমরা স্বাভাবিক সংখ্যার কথা বলি, যেমন 1, 2, 3, এটা কিন্তু চলতে থাকবে, এটা কিন্তু শেষ নেই। তো যে সেটের উপাদানগুলো সংখ্যা গণনা করে শেষ করা যায় না, তো মাঝখানের উপাদানগুলো কিন্তু গণনা করে শেষ করা যাবে না, এটা চলতেই থাকবে। এই ধরনের সংখ্যাগুলোকে বলা হচ্ছে অসীম সেট। অসীম সেট হচ্ছে আমরা লিমিটেশন থাকবে না এখানে, অর্থাৎ শেষ যে পথটা সেটা কিন্তু থাকবে না, অথবা এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আরও কিছু বিষয় জানতে হবে। যেমন জেড দ্বারা পূর্ণ সংখ্যার সেট প্রকাশ করা হয়। অনেক সময় যে সেট গঠন পদ্ধতিতে কিন্তু জেডের মানে কন্ডিশন দেওয়া থাকে, তো এক্ষেত্রে আমাদের বুঝতে হবে জেড দ্বারা পূর্ণ সংখ্যার সেট প্রকাশ করা হয়, এবং পূর্ণ সংখ্যা কিন্তু এটা হচ্ছে প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। তো এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তাহলে জেড দ্বারা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট প্রকাশ করা হয়, আর দ্বারা বাস্তব সংখ্যার সেট প্রকাশ করা হয়, আর দ্বারা হচ্ছে বাস্তব সংখ্যার সেট প্রকাশ করা হয়, এবং কিউ দ্বারা হচ্ছে মূলদ সংখ্যার সেট প্রকাশ করা হয়। এই তিনটা বিষয় কিন্তু আমাদের জানতে হবে, অর্থাৎ জেড আর কিউ আর হচ্ছে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং বাস্তব সংখ্যার সেটগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের জানতে হবে। এই সিম্বলগুলো দিয়ে প্রকাশ করা হয়। ফাঁকা সেট, অর্থাৎ যে সেটে কোনো উপাদান নেই তাকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেটকে সাধারণত আমরা এই যে ফাই যে অক্ষরটা রয়েছে, সিম্বলটা রয়েছে, সেটা দিয়ে প্রকাশ করি, অথবা শুধুমাত্র এইভাবেই কিন্তু ফাঁকা সেট প্রকাশ করতে পারি। অর্থাৎ যার কোনো উপাদান নেই, যে সেটে কোনো উপাদান নেই তাকে বলা হয় ফাঁকা সেট। তো ফাঁকা সেটও কিন্তু একটা সেট, এটা আমাদের মাথায় রাখতে হবে। ভেন চিত্র কাকে বলা হয়? সেটির কার্যবিধি জ্যামিতিক চিত্রের মাধ্যমে যখন উপস্থাপন করা হয় তখন তাকে বলা হয় ভেন চিত্র। যেমন আমরা যদি একটা সেটকে যদি এরকম মনে করি, এটাকে বলা হয় সার্বিক সেট। তো সেটের একটা উপাদান হচ্ছে এ, আর একটা সেট হচ্ছে বি, তাহলে এ সেট এবং বি সেট। অর্থাৎ এইভাবে যখন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব তখন এই চিত্রটাকে বলা হচ্ছে ভেন চিত্র। সেটের কার্যবিধি জ্যামিতিক চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে কিন্তু বলা হয় ভেন চিত্র। অর্থাৎ এখানে এ এবং বি সেট যদি হয়, এ সেটের উপাদান হচ্ছে 1, 2 এবং বি সেটের উপাদান হচ্ছে 3, 2, তাহলে এই চিত্রটাকে বলা হয় কিন্তু ভেন চিত্র। উপসেট, কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে বলা হয় মূল সেটের উপসেট। অর্থাৎ কোনো একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা সম্ভব হয় এদের প্রত্যেকটিকে মূল সেটের উপসেট বলা হয়। যেমন এ একটা সেট, এবং এইটার সেটের উপাদান হচ্ছে 3টা, এ বি সি হচ্ছে 3টা উপাদান। তাহলে আমরা উপসেটকে আমরা এই সিম্বল দিয়ে প্রকাশ করতে পারি, সাবসেট অফ, এই সিম্বল দিয়ে আমরা প্রকাশ করব। তো এটার কতগুলো উপসেট গঠন করা সম্ভব হবে আমরা কিন্তু খুব সহজে একটা সূত্রের মাধ্যমে এটা নির্ণয় করতে পারি। অর্থাৎ এখানে উপাদান আছে কয়টা? উপাদান হচ্ছে 3টা, এ বি সি, এ বি এবং সি। অর্থাৎ আমরা একটা সূত্র ব্যবহার করব 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার n। এখানে nটা হচ্ছে উপসেটের সংখ্যা কত হবে, অর্থাৎ মূল সেটের উপাদান কয়টা সেটা দিয়ে কিন্তু আমরা উপসেটের কতটি হবে সেটা বের করতে পারি। অর্থাৎ 2 টু দি পাওয়ার n, এখানে n এর মান হচ্ছে 3, এ বি সি 3টা উপাদান রয়েছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 8। অর্থাৎ যদি কোনো সেটের উপাদান যদি 3টা হয় তাহলে তার সাবসেট হবে হচ্ছে
8টা, যদি কোনো সেটের উপাদান যদি 4টা হয় অর্থাৎ 2^4 যদি হয়, তাহলে তার অপোজিট হবে হচ্ছে 16টা, অর্থাৎ 2^4 হচ্ছে 16। তো এই যে আমরা অপোজিটটা কীভাবে বের করতে পারি তা দেখব। এ বি সি প্রথমে আমরা সিঙ্গেল দেব, অর্থাৎ এ বি সি 3টে অপোজিট, এ বি সি। এরপর হচ্ছে 2টা করে নেব, এ বি নিয়ে নিয়েছি, এ বি একটা, এ বি সি একটা, অথবা এসি একটা এবং বিসি একটা। তাহলে 1 2 3 4 5 6 এবং 3টা মিলে হবে একটা এ বি সি। এ বি সি হচ্ছে একটা উপসেট এবং সবশেষ হবে হচ্ছে একটা ফাঁকা সেট। ফাঁকা সেটটা কিন্তু আমাদের সেটের মধ্যে নিয়ে আসতে হবে, অর্থাৎ এখানে উপসেট হবে হচ্ছে 8টা। অবশ্যই কিন্তু 8টা বের হবে, আমরা প্রপারলি যদি করতে পারি সেটা কিন্তু 8টা অবশ্যই বের হবে। তাহলে 1 2 3 4 5 6 7 এবং 8, অর্থাৎ যদি 3টা উপাদান থাকে তাহলে এর উপসেট হবে হচ্ছে 8টা। উপসেট নির্ণয় সূত্র n, এখানে n হচ্ছে মূল সেটের উপাদান সংখ্যা, যেটা নিয়ে আমি একটু আগে কথা বলেছি। প্রকৃত উপসেট কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যেও যে সেটের উপাদান সংখ্যা মূল সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাকে প্রকৃত উপসেট বলে। অর্থাৎ প্রকৃত উপসেট হবে সাবসেট থেকে এক কম, কারণ আমরা যেই সেটটা নিয়ে সেট গঠন করছে সেটা শুধু বাদ যাবে। যেমন প্রকৃত উপসেট নির্ণয় সূত্র হচ্ছে 2^n-1, 2^n-1, অর্থাৎ যেই সাবসেট হবে, যতগুলো সাবসেট হবে তাকে এখান থেকে এক কম দিলেও কিন্তু উপসেট আমরা পেয়ে যাব। যেমন এখানে উপসেট হয়েছে 8টা, 2^3 যেহেতু 8টা হবে, তো সাবসেট হবে হচ্ছে এই যে সবগুলো সেট নিয়ে যে গঠন করা হয়েছে, উপাদান নিয়ে যে গঠন করা হয়েছে, এটা বাদ দিলে কিন্তু আমাদের সাবসেটটা মানে উপসেটটা হয়ে যাবে, প্রকৃত উপসেট হয়ে যাবে। অর্থাৎ উপসেট থেকে সাবসেট থেকে যদি এ বি সি সবগুলো উপাদান নিয়ে যে সেটটা গঠন করা হয়েছে, যে উপাদানটা নেওয়া হয়েছে, এটা বাদ দিলেই কিন্তু প্রকৃত উপসেট বের হবে। অর্থাৎ এটা যদি থাকে তাহলে হচ্ছে সেটা হচ্ছে সাবসেট, এবং এটা যদি না থাকে তাহলে সেটা কিন্তু প্রকৃত উপসেট। আশা করছি সবাই বুঝতে পেরেছি। সেটের সমতা, দুইটি সেটের উপাদান একই হলে তাকে সেটের সমতা বলে। যেমন এ সেটের উপাদান হচ্ছে 3টি 3 5 7 এবং বি সেটের উপাদান হচ্ছে 3টি 3 5 7 7, অর্থাৎ এ এবং বি সেটের উপাদানগুলো কিন্তু একই রকম, যদিও 7 ডাবল আছে তারপর কিন্তু উপাদানগুলো একই রকম। তাহলে এই অবস্থায় এটাকে বলা হয় সেটের সমতা। সেটের সমতা। সেটের অন্তর, একটি সেট থেকে অপর কোনো সেট বাদ দেওয়াকে সেটের অন্তর বলে। অন্তর হচ্ছে বিয়োগ, অর্থাৎ এ থেকে যখন বিয়োগ করা হয় তখন এটাকে বলা হয় সেটের অন্তর। তো আমি মনে করলাম এ হচ্ছে একটা সেট 3 5 7 8 এবং বি একটা সেট 3 6 8, তাহলে এ \b অথবা a - b দিয়ে কিন্তু আমরা এটা প্রকাশ করতে পারি। অন্তরটাকে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করতে পারি, আবার এই সিম্বল দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ এ সেটের উপাদান হচ্ছে 3 5 7 8 এবং বি সেটের উপাদান হচ্ছে 3 6 8। তাহলে আমরা যেটা করব, এই যে বি সেটের মধ্যে যেটা আছে, অর্থাৎ যেটা কমন আছে সেটা শুধু আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে 3 কিন্তু কমন আছে, 3 বাদ যাবে। এরপর হচ্ছে 8 কমন আছে, 8 কিন্তু বাদ যাবে। বাকি যেটা থাকবে সেটা হচ্ছে 5 এবং 7, অর্থাৎ যেটা কমন এটা শুধুমাত্র আমরা বাদ দেব। প্রথম সেট থেকে দ্বিতীয় উপাদানগুলো যেগুলো কমন আছে সেগুলো বাদ দিলে কিন্তু আমাদের সেটের অন্তর যেটা সেটা পেয়ে যাব। সার্বিক সেট হলো আলোচনার সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলে। যেমন এ হচ্ছে 3টি উপাদান এ বি সি, সার্বিক সেটকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। সার্বিক সেট এবং সাবসেট একই রকমেরই, শুধুমাত্র ফাঁকা সেটটা বাদ দিলে কিন্তু আমরা সার্বিক সেটটা পেয়ে যাব। অর্থাৎ ইউটা হচ্ছে সার্বিক সেটের সিম্বল। তো এখানে সেট হচ্ছে উপাদানগুলো কয়টা হতে পারে, উপাদানগুলো হচ্ছে এখানে 7টা কিন্তু হবে, 1 2 3 4 5 6 7 8। সার্বিক সেট আলোচনার সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলে। আসলে সার্বিক সেট এবং উপসেট একই কথা। যেমন এ এর উপাদান হচ্ছে 3টি এ বি সি, তাহলে এটা সার্বিক সেট হবে হচ্ছে 8টি, অর্থাৎ 2^3 এর মানে হচ্ছে
8। সার্বিক সেটকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। তো ইউ সার্বিক সেট আমরা লিখতে পারি এ বি সি, এরপর হচ্ছে ফাঁকা সেট, তারপর হচ্ছে এ বি, তারপর হচ্ছে বি সি, এ সি এবং এ বি সি। তো এই হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট অর্থাৎ সকল আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট হচ্ছে একটা নির্দিষ্ট সেটের উপসেট। এই সবগুলো কিন্তু এ যদি একটা সেট হয় যার উপাদান হচ্ছে এ বি সি, তাহলে এর উপসেট হবে হচ্ছে 8টি। অর্থাৎ সার্বিক সেট এবং উপসেট কিন্তু একই কথা। ছেদ সেট অথবা ইন্টারসেকশন সেট দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, অর্থাৎ কমন যেটা এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ একটা সেট হচ্ছে 2 3 4 এবং বি একটা সেট হচ্ছে 4 5 6। তাহলে এই দুইটা সেটের মধ্যে কমন আছে কোনটা? কমন আছে হচ্ছে 4। কমন হচ্ছে 4, তাহলে সেট হবে হচ্ছে 4, অর্থাৎ এ ইন্টারসেকশন বি হচ্ছে 4। আশা করছি সবাই বুঝতে পেরেছি। অর্থাৎ যেটার কমন থাকবে দুই বা ততোধিক সেটের সাধারণ অর্থাৎ কমন উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 4 2 3 4 4 5 6, এর মধ্যে কমন হচ্ছে 4, অর্থাৎ এখানে 2 3 4, বাট এখানে কিন্তু 2 নাই 3 নাই, শুধুমাত্র 4 আছে। আবার এখানে 5 এবং 6 আছে, বাট এর ভিতরে কিন্তু 5 6 নেই। তাহলে দুইটার মধ্যে আছে হচ্ছে একমাত্র 4, অর্থাৎ এ এবং বি এর ছেদ সেট হচ্ছে 4। নিশ্ছেদ সেট দুই বা ততোধিক সেটের যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে তাকে নিশ্ছেদ সেট বলে। অর্থাৎ যদি কোনো কমন না থাকে, সাধারণ কোনো সেট উপাদান না থাকে, তাহলে সেটাকে বলা হয় নিশ্ছেদ সেট। নিশ্ছেদ সেটকে আমরা ফাঁকা সেট দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এ ইন্টারসেকশন বি সমান 2 3 4 ইন্টারসেকশন 5 6। তাহলে এখানে 2 3 4, বাট এই সেটের মধ্যে বি সেটের মধ্যে কিন্তু 2 3 4 কোনোটাই নেই। আবার এ সেটের ভিতরে কিন্তু 5 এবং 6 কোনোটাই নেই। অর্থাৎ কোনো সেটই কিন্তু উপাদান পাচ্ছি না, সাধারণ উপাদান পাচ্ছি না। অর্থাৎ এক্ষেত্রে এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে ফাঁকা সেট। তাহলে এটাকে বলা হয় নিশ্ছেদ সেট। শক্তি সেট অথবা পাওয়ার অফ সেট কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে শক্তি সেট বলে। অর্থাৎ উপসেট যে কয়টা হবে সেটাই হচ্ছে তার শক্তি সেট। পি অফ এ সমান হচ্ছে এ বি সি এ বি বি সি এ সি এ বি সি এবং পাকা। পাওয়ার অফ সেট নির্ণয় করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n এর মান যত হবে তার বেজ যদি এটা কিন্তু বেজ যদি 2 হয়, যেমন n এর মান যদি 3 হয় 2 টু দি পাওয়ার 3, তাহলে কত হবে 8টা। 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8। এইভাবে n এর মান যত বাড়বে পাওয়ার অফ সেটের মান কিন্তু তত বাড়বে। পূরক সেট কোনো একটি সেট এ যদি ইউ সেটের উপসেট হয় তাহলে এ সেটের বর্ধিত সকল উপাদানকে এ সেটের পূরক সেট বলে। পূরক সেটকে সাধারণত এ সি দ্বারা প্রকাশ করা হয় অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ যদি একটা সেট হয় যার উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 এবং ইউ যদি সার্বিক সেট হয় যার উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে পূরক সেট এসি অথবা এ প্রাইম সমান হচ্ছে ইউ মাইনাস এ। অর্থাৎ সার্বিক সেট থেকে যে নির্দিষ্ট যে সেট থাকবে সেই উপাদানগুলো বাদ দিলেই বাদ বাকি যেটা থাকবে সেটাকে বলা হয় এটার পূরক সেট। অর্থাৎ কোনো একটি সেট এ যদি ইউ সেটের উপসেট হয়, ধরা যাক এখানে এ সেট হচ্ছে ইউ সেটের উপসেট, কারণ ইউ সেটের মধ্যে যা আছে এ সেটের মধ্যে কিন্তু তা আছে। অর্থাৎ ইউ সেটকে বলা হচ্ছে সেটকে বলা হচ্ছে ইউ সেটের উপসেট। তাহলে এ সেটের বর্ধিত সকল উপাদানকে এ সেটের পূরক সেট বলা হয়। অর্থাৎ ইউ মাইনাস এ এসি অর্থাৎ এ প্রাইম সমান হচ্ছে ইউ মাইনাস এ 1 2 3 4 5 6 7। এইখান থেকে যদি আমরা এ সেটের মানটা বাদ দিয়ে দিই তাহলে 1 2 3 4 5 4 যদি বাদ দিয়ে দিই বাকি থাকে হচ্ছে 5 6 7। তাহলে 5 6 7 হচ্ছে পূরক সেট অথবা এ সি। সংযোগ সেট
ইংরেজিতে বলা হয় ইউনিয়ন। অর্থাৎ দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। দুই বা ততোধিক সেটের সকল উপাদান, রিমেম্বার দ্যাট, এখানে সকল উপাদান বলতে যেটা বোঝানো হচ্ছে, এ সেটের উপাদান হচ্ছে 2, 3, 4 এবং বি সেটের উপাদান হচ্ছে 4, 5, 6। আমরা সহজ কথায় যেটা মনে রাখতে পারি যে দুইটি সেটের যে কমন এবং আনকমন, অর্থাৎ সাধারণ এবং সাধারণের বাইরে যে সেটগুলো আছে সবগুলো সেট নিয়ে যে সেট গঠিত হবে সেটাকে বলা হচ্ছে সংযোগ সেট। এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি সমান হচ্ছে 2, 3, 4, 2, 3, 4 এবং ইউনিয়ন হচ্ছে 4, 5, 6। তাহলে এখানে যেহেতু 2 কমন নাই, 2 নিতে হবে, 3 কমন নিতে হবে, 4 কমন নিতে হবে এবং 4 কমন আছে নিতে হবে 5, 6, অর্থাৎ কমন এবং আনকমন দুইটাই কি আমরা নিতে পারি সংযোগ সেটের ক্ষেত্রে, অর্থাৎ ইউনিয়ন সেটের ক্ষেত্রে। এখানে সংযোগ সেট এবং ইন্টারসেকশন এই দুটো সেটই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় কিন্তু এই রিলেটেড প্রশ্নগুলো থাকবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই পর্বে আমরা এতটুকু শিখব এবং পরবর্তী পর্বগুলোতে আমরা শিখব হচ্ছে টাইপ ভিত্তিক যে প্রশ্নগুলো হয়, অর্থাৎ সেট এবং ফাংশনের যে টাইপ ভিত্তিক প্রশ্নগুলো আছে, মোট 4 থেকে 5 ধরনের টাইপ ভিত্তিক প্রশ্ন আছে। এই 4-5 ধরনের প্রশ্ন পারলেই কিন্তু যে কোনো পরীক্ষার যে কোনো প্রশ্নের সমাধান কিন্তু পারা যাবে ইনশাল্লাহ। তো আমরা অবশ্যই পরবর্তী যে পর্বগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সাবস্ক্রাইব আর কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সবাই। আল্লাহ হাফিজ।